আর এখন বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য, 7 সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস অ্যামিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণে তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন, যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবি করে। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে যায় এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র, একটি সিকিমের মতো, ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো পিসে। তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একটি আজ্ঞাবহ রাষ্ট্রের রূপান্তরিত। ভারত থেকে বাংলাদেশের ভিতর দিয়ে যদি অন্য দেশে যেত তাহলে ট্রানজিট বলতেন, করিডোর। ভারত থেকে বাংলাদেশ ভিতরে ভারতে যাবে, তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলাবারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দিব আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ, ঘাড়ে ঋণ। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয়, সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। আপনি কি করে সেটা রোধ করবেন? আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বিপন্ন করে, বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে, অবাধে পণ্য চলাচলের জন্য, সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো, সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে? নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। আমাদের সংবিধানের 145-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে। অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি। পার্লামেন্টের সদস্যরা নিয়ে প্রশ্ন করছেন না। যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে, তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো, যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের। প্রত্যেকটা আওয়ামী লীগ সরকারের মুখের দিকে তাকিয়ে আছে, একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি। এবং রাজনৈতিক দলগুলো, বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না। রেল কানেকশনের কথা বলা হয়েছে, বাংলাদেশের 1800 কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন। ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক আগের থেকে, বিএনপি সরকারের আমলে, আগের আমলে 90-এর দশক থেকে এটা নিয়ে অনেক কথা হয়েছে। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। আজকে ট্রানজিট মানে হচ্ছে আপনার মধ্য দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া। কিন্তু দেখেন, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একটা রাষ্ট্রের 2 প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আপনি ট্রানজিট, এটা হয় না। আপনি যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে করিডোর। করিডোর মানে এইখান দিয়ে আপনি অবাধে চলাচল করবেন, কোনো ট্যাক্স, কোনো কিছু বাংলাদেশ পাবে না। এখানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশী একটা প্রবল পরাক্রান্ত রাষ্ট্রকে অবাধে পণ্য এবং সামরিক বিষয় পরিবহনের জন্য রাষ্ট্রের মধ্য দিয়ে করিডোর দেয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই। এবং বিনা পয়সায়
কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি? কে? বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ। যে রাষ্ট্রের সাথে আপনি এই চুক্তিটা করেছেন সেই রাষ্ট্রের অতীত যে ইতিহাস, তারা দেখেন বিভিন্ন জায়গায় যে করদ রাজ্যগুলো সৃষ্টি করেছে, পরবর্তীতে দখল করেছে, সেই ক্ষেত্রে তারা এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে ঢুকেছে, সুই হয়ে ঢুকেছে, পরবর্তীতে ফাল হয়ে বেরিয়ে হয়েছে। গোয়া, দমন, দিউ, হায়দ্রাবাদ, সিকিম, এবার সেভেন সিস্টার্সে পূর্বাঞ্চলীয় অরুণাচল, আসাম, এগুলো তো ভারতের অংশ ছিল না। বিভিন্ন ছলনায়, বিভিন্ন চুক্তি, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্ত জায়গায় ঢুকে পরবর্তীতে সেগুলো ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সাথে সুসম্পর্ক নেই, সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন, চুক্তি করছেন, তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধক দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, বন্ধক আপনি দিয়েছেন কিনা, কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন। দিয়েছেন কি দেননি, জাতির সামনে এটা পরিষ্কার করুন। এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি। কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে। আপনি ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার এই যে মানসিকতা, ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময়ে, সুতরাং আপনি দেশের সব কিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই, এটা আমরা কি করে বুঝবো? আমরা এই জন্য বলছি এটাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয়, বাংলাদেশ ছাড়ো।